মঙ্গলবার চুক্তি না হলে বুধবার থেকে ইরানে আবার হামলা শুরুর হুমকি দিয়েছেন ট্রাম্প। আর হুমকি দিয়ে ইরানের সাথে সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। অন্যদিকে সমঝোতার আগে ট্রাম্পকে সংযত হতে বলেছে পাকিস্তান। এর বাইরে ট্রাম্পের ক্ষমতা কমাতে সিনেটে আবারও ভোট চান ডেমোক্রেটরা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ। মঙ্গলবার চুক্তি না হলে বুধবারই আবার যুদ্ধ শুরু হবে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতেও রাজি নন ট্রাম্প, তবে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় না বসলে এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। আর হুমকি দিয়ে ইরানের সাথে কোনো সমঝোতা করা যাবে না এমন মন্তব্য দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের। এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। ট্রাম্পকে এমন বাগাড়ম্বর না করার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। এমনকি কঠোর ভাষা ব্যবহার না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। তাসনিম নিউজ বলছে, সুজা 2 নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি ভারতের কান্ডলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। আর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজ আটক বেআইনি বলছে ইরান। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিযোগও জানিয়েছে তারা। জাতিসংঘ মহাসচিব এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কাছে অভিযোগ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে সিনেটে আবার ভোট চাইছেন ডেমোক্রেটরা। সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের উপর এই ভোট হবে। এর লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা। চৈতি সরওয়ার, ৭১। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই অন্য দেশে হস্তান্তর করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম তাদের কাছে ঠিক দেশের মাটির মতোই গুরুত্বপূর্ণ ও পবিত্র। বর্তমান বা অতীত কোনো সময়ই এই ইস্যু নিয়ে কোনো দেশের সাথে আলোচনাই হয়নি তেহরানের। দেশের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করা হবে। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। সে সাথে বিষয়টিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন তিনি। জাতীয় সম্পদকে নাগরিকদের জীবনের মতোই গুরুত্ব দেওয়া উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরে স্থানীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল বলেও মন্তব্য করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠকের জন্য মার্কিন প্রতিনিধির দল পাকিস্তানের পথে, তবে আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তেহরানের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এ সময় ইরানের বর্তমান সরকারের প্রতি সমর্থন জানান তারা। অন্যদিকে ৫২তম দিনে গড়িয়েছে ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস দানা বাঁধায় ফুঁসে উঠেছে ইরানিরা। বলছেন, পূর্বে মার্কিনীদের প্রতিশ্রুতি ভাঙার রেকর্ডের কারণেই নতুন করে আশাবাদী হতে পারছেন না তারা। তাই দ্বিতীয় দফার আলোচনা কতটা সফল হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ সময় ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন জানান দেশটির সাধারণ নাগরিকরা। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি রাখেনি এবং আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিও পালন করেনি। ফলে কূটনৈতিক পথে পূর্ণ অবিশ্বাস নিয়েই অগ্রসর হওয়া উচিত, যেহেতু এখন পর্যন্ত তারা কোনো অঙ্গীকারই পূরণ করেনি। এদিকে ইরান আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, দ্বিতীয় দফার আলোচনায় তেহরান অংশ নেবে না কয়েকটি কারণে। ওয়াশিংটনের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ক্রমাগত পরিবর্তন, এমনকি চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার জন্য এরই মধ্যে পাকিস্তানে উচ্চ পর্যায়ের
প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। শান্তি আলোচনা নিয়ে দুদেশের বিপরীত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে। এছাড়াও প্রথম দফার ভেস্তে যাওয়া বৈঠকের পর আবারও কি ঐক্যমতে পৌঁছাবে দেশ দুটি তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাকিস্তানের প্রচেষ্টায় আয়োজিত দ্বিতীয় দফার বৈঠক তাই কতটুকু আশার আলো দেখবে তা নিয়েও ইরানিদের মাঝে আছে উৎকণ্ঠা। এ সময় যুদ্ধে ইরানের ভালো অবস্থান নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অনেকে। আমরা আগেও আলোচনা করেছি, আলোচনা কোনো বিশেষ ফল দেয়নি, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরাই সফল। হরমুজ প্রণালী আমাদের দখলে, মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার আওতার মধ্যে, এবং সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা চূড়ান্তভাবে চাপের মধ্যে রয়েছে। যুদ্ধক্ষেত্রে আমাদের এই বিশেষ পরিস্থিতির কারণে আগের তুলনায় এই আলোচনা ভিন্ন ফল দিতে পারে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে শীঘ্রই সমাধানের সম্ভাবনা খুবই কম। পরিস্থিতি আরও অবনতি হলে এর প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 52 দিন ইরানে ইন্টারনেট নেই এমনটাই জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে দেশটির সব খাতেই। আরাফাত ইসলাম, ৭১। আঞ্চলিক ও বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানান। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনও নাজুক। এই অবস্থায় আলোচনা করে সমস্যা সমাধান ছাড়া উত্তেজনা এড়ানো সম্ভব নয়। তিনি আরও বলেন, রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নেই, তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেন, কিন্তু 21 ঘন্টা ধরে আলোচনা চললেও সেই বৈঠকে কোনো সমাধান আসেনি। এজন্য দ্বিতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ ছিল বিমানবন্দর দুটি। তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে বিমান চলাচল আবারও শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, সিরাজ সহ আরও কয়েকটি বিমানবন্দরও চালুর অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইরানের আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করা হয়েছিল। আগামী 23 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার 152টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 1,500 প্রার্থী। বেশিরভাগ আসনেই টানা 3 বারের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল লড়াই প্রধান বিরোধী দল বিজেপির। তবে কিছু কিছু আসনে জোর টক্কর দিতে পারে শতাব্দী প্রাচীন দল জাতীয় কংগ্রেস কিংবা সিপিআইএম। তবে বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারে নির্বাচনে বিভিন্ন আসনে আলোচিত প্রার্থীদের খবর জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 2011 সালে দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর 2016 ও 2021 সালেও দলটি ক্ষমতায় থাকে। আসন্ন নির্বাচনে টানা চতুর্থবার সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটি। তাই তাদের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক মন্ত্রী ও পরিচিত নেতা। অন্যদিকে 2021 সালের নির্বাচনে 77টি আসনে জয় পাওয়া বিজেপি এবার সরকার গঠন করবে বলে দাবি করছে। বিভিন্ন জনমত জরিপে দলটির আসন সংখ্যা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। ফলে বিজেপির প্রার্থী তালিকাতেও বর্তমান বিধায়ক ও পরিচিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত প্রার্থীদের তালিকায় সবার আগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভবানীপুর আসন থেকে লড়ছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট হবে দ্বিতীয় দফায় 29 এপ্রিল। একই সঙ্গে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে প্রথম দফায় 23 এপ্রিল ভোট হবে।
তৃণমূলের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী ফিরহাদ হাকিম কলকাতা বন্দর আসন থেকে লড়ছেন। হাবড়া আসনে দলের প্রার্থী সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে আলোচনা চলছে। খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রভাবশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র থেকে। এবার আলোচনায় এসেছে কোটিপতি প্রার্থীর তালিকা। মোট প্রার্থীদের 21% এবার কোটিপতি। সবচেয়ে বেশি রাজ্যের শাসক তৃণমূলের। 152 জনের মধ্যে 106 জনের সম্পদের পরিমাণ কোটির অঙ্ক ছাড়িয়েছে। আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দফার নির্বাচনে এসব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 3,60,00,000 ভোটার। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলী হাসান খলিল এই তথ্য নিশ্চিত করেছেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভি বেরির ঘনিষ্ঠ সহযোগী আলী হাসান খলিল বলেন, শক্তিশালী বিস্ফোরণে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, পাশাপাশি বিভিন্ন গ্রামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করেছে আইডিএফ। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন যাত্রী। এনডিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার সকালে বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। এ সময় কাগট গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়। দুর্ঘটনার পর থেকে খোঁজ খবর রাখছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, উদ্ধার অভিযান চলছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। লন্ডনের রাস্তায় আবার ফিরে এলো পুরনো দিনের আভিজাত্য। শত শত সাইকেলিস্ট টুইড পোশাক পরে লন্ডনের পরিচিত ও জনপ্রিয় স্থানগুলো দিয়ে সাইকেল চালিয়ে সময়কে 2 শতাব্দী পেছনে নিয়ে যান। মূলত ক্লাসিক ব্রিটিশ স্টাইল এবং সাইকেল চালানোর সংস্কৃতিকে উদযাপন করতেই বার্ষিক এই ইভেন্ট। এবার প্রায় 1000 সাইকেল আরোহী অংশ নেন ভিন্নধর্মী এই আয়োজনে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ঐতিহ্য আর স্টাইলের অনন্য মেলবন্ধনে লন্ডনের রাজপথ যেন ফিরে গেল 19 শতকের ছোঁয়ায়। টুইড পোশাকে সজ্জিত প্রায় 1000 সাইকেল আরোহীর ব্যতিক্রমী শোভাযাত্রা টুইড রান 2026 মুগ্ধ করেছে দর্শনার্থীদের। পুরনো দিনের পেনিফার্থিং সাইকেল আর ক্লাসিক সাজে সাজানো এই আয়োজন রাজধানী জুড়ে সৃষ্টি করেছে ভিন্ন এক নস্টালজিক আবহ। এবারের আয়োজনে অংশগ্রহণকারীরা সবাই পরেছিলেন ঐতিহ্যবাহী টুইড কাপড়ের পোশাক। এর নাম দেওয়া হয়েছে দ্য টুইড রান, তবে এর পেছনের মূল ভাবনাটা একটু ভিন্ন। আমরা সবাই টুইডের পোশাক ভালোবাসি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমরা সাইকেল ভালোবাসি। আর লন্ডনের রাস্তায় টুইডের পোশাক পরে সাইকেল চালানো অন্যরকম অনুভূতি, যা ব্রিটেন ও আয়ারল্যান্ডের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। শুধু পোশাকই নয়, অনেকেই চড়েছিলেন 19 শতকের জনপ্রিয় পেনিফার্থিং সাইকেলে, যার সামনে বড় চাকা আর পেছনে ছোট চাকা, যা নাম পেয়েছে 2 ভিন্ন আকারের ব্রিটিশ মুদ্রার নাম অনুসারে। লন্ডনের ব্যস্ত সড়ক ঘুরে প্রায় 15 মাইল পথ অতিক্রম করে এই সাইকেল শোভাযাত্রা। পুরনো দিনের এই সাজ আর সাইকেলের বহর দেখে বিস্মিত হন পথচারী ও পর্যটকরা। সাইকেল চালানোর জন্য কোনো ধরনের বাধা ছাড়া মূলত দরকার হয় একটি সুন্দর ও পরিষ্কার রাস্তা। আয়োজকরা জানান, বছরের পর বছর এই আয়োজনের জনপ্রিয়তা বাড়ছে। এবারের আয়োজনে অংশ নিয়েছে প্রায় 1000 সাইকেল আরোহী। ঐতিহ্য আর বিনোদনের অনন্য মেলবন্ধনে টুইড রান হয়ে উঠেছে লন্ডনের অন্যতম আকর্ষণীয় আয়োজন।
2009 সাল থেকে চলে আসা এই ইভেন্টটি লন্ডনের রাস্তায় পুরনো দিনকে ফিরিয়ে আনে নতুন রূপে। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হয় বিজয়ী হিসেবে। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।